হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এসআইআর ফর্ম ফিল আপ এবং তার নির্দেশিকা নিয়ে। তো আমিও যেহেতু বর্তমান পরিস্থিতিতে এসআইআর যে বিভিন্ন যে নির্দেশাবলীর ভিত্তিতে যে কাজ, সে কাজের মধ্যে দিয়ে যুক্ত থাকার জন্য অনেক সময় ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে যেহেতু যে ইএফ অর্থাৎ এনুমিনেশন যে ফর্ম, সেটা কিন্তু আজকের থেকে কিন্তু বিতরণ করার সময় বিএলওদের দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে কিন্তু এই ফর্ম ফিল আপের যে নির্দেশিকা বা যে দিন, সেই দিন ধার্য করা হয়েছে এবং আজ থেকে চলছে বিতরণ ডোর টু ডোর। তো এই যে এখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে যারা ফর্ম ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে কী কী নির্দেশিকা রয়েছে। অনেকে কিন্তু বলা হচ্ছে যে এই যে নির্দেশিকা রয়েছে সে তথ্য দিতে না পারলে নাকি নাগরিকত্ব বাতিল হবে। তো এই সমস্ত কিছু বিষয় নয় এই মুহূর্তে, বা এই সমস্ত কিছু বলা হয়নি, বা কমিশনের তরফ থেকেও সেই সমস্ত কোনো তথ্য কিন্তু বা কোনো যে নোটিশ জারি করা হয়নি যে তাদের সম্পূর্ণ বাতিল হবে নাগরিকত্ব। কিছু অনেক প্রসেস রয়েছে যার মধ্যে নোটিশ আসবে, সেটা বিএলওদের তরফ থেকে নোটিশ দেওয়া হবে বা ইয়ার তরফ থেকে বিভিন্ন দিক থেকে নোটিশ আসবে। অনেক কিছু যাচাইয়ের পর কিন্তু এগুলো দেখা হবে, তারপর কিন্তু তাদের বাতিল হবে যদি এই নির্দেশিকার ভিত্তিতে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো যদি না দিতে পারেন তারা, বা সেই সমস্ত নাগরিকদের জন্য। তো ইএফ ফর্ম ফিল আপ করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে এক নজরে দেখে নিন, অর্থাৎ কী কী তথ্য লাগছে। নির্দেশিকার সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে শেয়ার করা হচ্ছে। যাদের জন্ম 1/7/1987 সালের আগে তাদের কি করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, বা যাদের 1987 অর্থাৎ যে ডেটটা দেওয়া রয়েছে অর্থাৎ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে যাদের জন্ম তারা কি করবে, বা যাদের জন্ম তারিখ 2/12/2004 তারপর থেকে। তো এক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, কী করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ প্রসেস একটা ভিডিওর মধ্যে শেষ করা সম্পূর্ণ হবে না। তবে এখন যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এখানে আমি সম্পূর্ণ যে তথ্যটা শেয়ার করবো সেটা হচ্ছে ইএফ ফর্ম ফিল আপ নিয়ে। তো আজকে আমি যেহেতু ডোর টু ডোর ফর্ম ফিল আপ যে বিতরণ সেটা কিন্তু করতে যাই, সেখানে মানুষদেরকে বুঝিয়ে দিই, এবং এটা একজন ভারতীয় নাগরিক হিসেবে একটা কর্তব্য। যেহেতু এই দায়িত্বটা দেওয়া হয়েছে, সেখানে ইএফ ফর্ম ফিল আপ দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনের মধ্যে, যদিও আমি ছবিগুলো হাইড করেছি। শুধুমাত্র এগুলো যে কীভাবে ফর্মগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকজনের জন্য দুটো কপি করে ফর্ম থাকছে। অর্থাৎ একজন ব্যক্তির জন্য এখানে কিউআর কোড দেওয়া দেখছে, নাম যে ছবি সেটা দেওয়া থাকছে, এখানে প্রিন্টেডগুলো আগের থেকে থাকছে, নাম কোন পার্টের মধ্যে পড়ছে, কোন এসি নম্বর পড়ছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। সেভাবে বিতরণ করা কিন্তু হচ্ছে ওনাদেরকে। এবারে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার তথ্যটা কিন্তু বুঝিয়ে দেওয়া একজন বিএলওর হিসেবে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে বর্তায়। তো অবশ্যই সেগুলো যারা ডিউটির মধ্যে রয়েছেন অবশ্যই আশা করছি আপনারাও এই কাজটি করছেন প্রত্যেক নাগরিককে, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হয় ওনারা, তার জন্য আশা করছি আপনারাও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন বিষয়গুলো। তো কী কী নির্দেশিকা রয়েছে একবার আপনারা জেনে নিন, যদিও অনেকেই জেনে গেছেন, তাও এটা ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন বা কী কী দরকার। তো বিষয়টা হচ্ছে যে এই যে গণনা ফর্ম, এই ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য একটা নির্বাচকরা কী করা হয়েছে, যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের অর্থাৎ বাবা মা ঠাকুরদাদা ঠাকুমা কাকু কাকিমা এই সমস্ত রিলেটেড দেওয়া রয়েছে, আত্মীয়দের পরিচয় দেওয়া রয়েছে। সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনার ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও থেকে নোটিশ পাঠানো হবে, এবং সেই নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদানের জন্য করতে হতে পারে। অর্থাৎ যদি এই সমস্ত বিবরণ বা ডেটাবেস যদি উপলব্ধ তাদের কাছে না থাকে, কোন কোন বিষয় এক এক করে আপনার এবার এটা জানার একটু চেষ্টা করুন। প্রথমত, আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং আপনার জন্ম 1/7/1987 সালের আগে হয়ে থাকে, তো তাহলে যদি যাদের জন্ম 1/7/1987 সালের আগে, অবশ্যই আশা করছি যে 1987 থেকে আমাদের লাস্ট এসআইআর যেটা হয়েছে সেটা হচ্ছে 2002 সাল। তাহলে 1987 থেকে 2002, এটার সময়টা কত লাগছে টেনিওরটা, না এদিকে 13 এদিকে 2 15 বছর। তো নিশ্চয়ই 1987 সালের আগে বলছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে হয়তো কারো 70 কারো 75, তাহলে অবশ্যই তারা 18 বছর 2002 সময় তাদের হয়ে যাচ্ছে। এই যে 2002 তাদের যদি 18 বছর হয়ে থাকে, অবশ্যই তারা 2002 যে এসআইআর সেখানে তাদের যে ভোটার লিস্ট সেখানে অবশ্যই নাম ছিল। তো তাদের ক্ষেত্রে কি লাগবে, তাদের জন্য জন্মগ্রহণকারীদের জন্য কি লাগছে না জন্ম তারিখ এবং বা অথবা জন্মস্থানের প্রমাণপত্র স্বরূপ
নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা করতে হবে। অর্থাৎ এখানে যে নথিগুলো সেই যে নথিগুলো জমা দিতে হবে তার সংশ্লিষ্ট একটা বিবরণ নিচে দেওয়া রয়েছে, সেটা আমি বলছি এক এক করে। দ্বিতীয় আরেকটা হচ্ছে যাদের জন্ম ভারতীয় নাগরিক হিসেবে যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 যাদের জন্ম ভারতে জন্ম, অর্থাৎ এখানে অবশ্যই তার 2002-এর যে লাস্ট এসআর লিস্ট বা ভোটার লিস্ট সেখানে নাম থাকছে না তাদের। এক্ষেত্রে কী লাগবে, এক্ষেত্রে দুটো বিষয় বলা হচ্ছে। এক হচ্ছে যিনি আবেদনকারী অর্থাৎ যিনি ইলেকটোরাল থাকছে ওনার কিন্তু জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে, অর্থাৎ যে 1 নম্বর যেটা থাকছে 1 নম্বর যে 1987 আগে যাদের জন্ম সেই হিসাবে ওনাকেও এটা লাগবে। সাথে সাথে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা মাতার যে কোনো একটি, অর্থাৎ ওনার যদি না থাকে, যে ইলেকটোরাল হয়তো 2025-এ তাদের লিস্টে নাম রয়েছে কিন্তু 2002-এ তো নেই, তাহলে তার বাবা কিংবা মায়ের কিংবা ঠাকুমা ঠাকুরদার কারো না কারো তো থাকবে, তাহলে বাবা মায়ের এখানে বলা হয়েছে বাবা মায়ের যে কোনো একজনের লাগবে। 3 নম্বর যে পয়েন্টটা, যাদের ভারতের জন্ম 2/12/2004 এর পর থেকে যাদের জন্ম তাদের জন্য কিন্তু 4টা ডকুমেন্টস পরপর লাগবে। এক, জন্ম তারিখ এবং বা অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি, অর্থাৎ আপনার তো অবশ্যই 2025-এ ভোটার লিস্টের নাম থাকছে যার ভিত্তিতে তো হচ্ছে স্যারটা, তাহলে 2025-এ প্রত্যেক জনেরই লাগবে, সেটা প্রত্যেক ক্ষেত্রে 2004-এর ক্ষেত্রেও যা, 1987 থেকে 2004-এর জন্যও তা, বা 1987 সালের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রেও নিজের তো ভোটার কার্ড তো লাগছেই। সাথে সাথে এখানে বলা হচ্ছে বাবা মায়ের প্রমাণস্বরূপ হিসাবে পিতামাতার যে কোনো একটি, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে মাতার জন্য যে কোনো একটি নথি। পিতামাতার মধ্যে একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় ও তার যে বৈধ পাসপোর্ট সেই পাসপোর্ট থেকে একটি প্রতিলিপি জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলো লাগবে। তো এখানে ভারতের বাইরে যাদের জন্মগ্রহণকারী তাদের ক্ষেত্রে এটা আমি এই মুহূর্তে বলছি না, কারণ এটা সাধারণত আসে না। তো এদের বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধকারী একটা শংসাপত্র পেশ করতে পারেন, এটা কিন্তু করতে হয়। যারা নিবন্ধকারী স্বাভাবিককরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, অর্থাৎ নাগরিকত্ব যে আইন রয়েছে তার ভিত্তিতে নাগরিকত্ব নিরীক্ষণের বা নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। যে নথিগুলি জমা দিতে হতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ এখানে, সামগ্রিকভাবে নয়, যে কোনো একটি, নিজের বাবা ও মায়ের কথা যদি উপরে উল্লিখিত থাকে তাহলে বাবা মায়ের, অথবা দাদু দিদা অর্থাৎ ঠাকুমা ঠাকুরদা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে। তো যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি 1/7/1987 তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত থাকবে সেগুলো। এখানে 3 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্তের জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক যে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে জন্মসাল দেওয়া থাকে সেটা, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র, নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে দেওয়া থাকে, যেমন অর্থাৎ যে জমি সংক্রান্ত যে বিষয় সেগুলো থাকছে, আধারের জন্য কমিশনের যে 9/9/2025 তারিখের নির্দেশে যে 23-25 ERS যে ভলিউম 2 রয়েছে সেটা প্রসেস হবে। অথবা বলা রয়েছে বিহারের ক্ষেত্রে যে 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাসটা। ওকে, এবার আসছি আমি মূল বিষয় একবার মোটাভাবে বলে দিচ্ছি। ধরুন কারো জন্ম 2004-এর পর রয়েছে, অবশ্যই 2004-এর পরে হয়তো অ্যাপ্লাই করছেন যারা হয়তো এই মুহূর্তে, বা হয়তো 2025-এ ভোটার তালিকাতে নাম থাকলো, 2025-এ নাম থাকলো কারণ তাদের বয়স তো 21 বছর, তাহলে তার কি লাগবে, তার নিজের তো লাগছেই ভোটার কার্ডের জেরক্স হলো, সাথে সাথে তার বাবা অথবা মায়ের যে কোনো একজনের প্রমাণস্বরূপ লাগছে ভোটার কার্ড। কিন্তু কখন সেটা লাগবে, যদি তার বাবা মা 2002-এর যে ভোটার লিস্ট সেটাতে যদি নাম থাকে তাহলে, যদি তাদেরও না থাকে তাহলে কি করতে হবে, তাহলে তার ঠাকুমা ঠাকুরদাদা কারো না কারো তো থাকবেই, তাদের কিন্তু দিতে হতে পারে। এটা গেল দ্বিতীয় বিষয়, আমি নিজ দিক থেকে বলে যাচ্ছি। দ্বিতীয় বিষয়, যাদের জন্ম 1987 থেকে 2004-এর মধ্যে তাদের তো নিজের 2025-এ ভোটার কার্ডের জেরক্স তো লাগছেই, সাথে সাথে তার বাবা কিংবা মায়ের অবশ্যই সেই মুহূর্তে দাঁড়িয়ে 2002-এর যে ভোটার লিস্ট সেখানে নাম থাকবে, তাদের ভোটার কার্ডের জেরক্স এবং ফর্ম ফিল আপের নথি। ফার্স্ট যেটা বলা হয়েছে 1 নম্বরে যে বিষয়টা, যে যাদের জন্ম 2002-এর 1987-এর আগে তাদের অবশ্যই কিন্তু 2002-এর তো
নাম থাকবেই, যদি না থাকে তাহলে তার বাবা মায়ের তো থাকবেই, তাহলে নিজের তো লাগছেই ভোটার কার্ডের জেরক্স এবং তার বাবা মায়ের লাগবে। তো এই হচ্ছে সম্পূর্ণ নথিপত্র, এবং এই নথিপত্রের ভিত্তিতে কিন্তু ওনাদেরকে, অর্থাৎ যে সমস্ত বিএলও স্যার বা ম্যাডামরা থাকছেন, ওনাদেরকে এই বিষয়গুলো কিন্তু একদম ডিটেলসভাবে বুঝিয়ে বলতে হবে। ফর্ম ফিল আপের যে তথ্য এখানে দেওয়া রয়েছে, এই সাইডে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা কাদের, যারা 2025-এ যাদের ফর্ম ফিল আপ, অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু 2002-এ নেই, তারা কিন্তু এটা করবেন না, এই সাইডটা করবেন। এবং এই সাইডে কাদের করতে হবে, তার বাবা মা অথবা তার ঠাকুরদাদা ঠাকুমা। এখানে কিন্তু সমস্ত ডিটেলস রিলেশন তথ্য দিতে হবে। এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। এবং যাদের এই 2002-এর নাম রয়েছে তাদের ক্ষেত্রে কি এটা লাগবে আর এটা তখন লাগবে, এই দিকটা তখন তাদের কিন্তু করার প্রয়োজন থাকছে না, যাদের 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য, যে নির্দেশিকা, সেই নির্দেশিকা সংক্রান্ত বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম। এবং আশা করছি যে সমস্ত বিএলও স্যার বা ম্যাডামরা রয়েছেন, আপনারাও কিন্তু আপনাদের দায়িত্ব হিসেবে বর্তায় যে আপনারাও আশা করছি যে ফর্ম ফিল আপে যখন ফর্মটা বিতরণ করছেন ডাবল কপি হিসেবে, তখন আশা করছি আপনারাও বুঝিয়েছেন নাগরিকদের ফর্ম ফিল আপের পদ্ধতি বা কী কী ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে লাগবে, ফটো কী লাগছে কী না লাগছে, কীভাবে আপনি লিস্ট দেখবেন, তার তথ্য আশা করছি আপনারাও সেটা ওনাদেরকে বলে দিচ্ছেন, বা ফোনের মধ্যে দিয়ে কীভাবে দেখতে হবে সেটা হয়তো বলে দিচ্ছেন। তো এভাবে কিন্তু আজ থেকে ফর্ম ফিল আপের যে বিতরণ, ডোর টু ডোর যে এনুমারেশন যে ফর্ম, সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এবং বিএলওরা আজ থেকে কিন্তু আশা করছি খুব যত্ন সহকারে কাজটি করছেন, এবং সকলকে এটা কিন্তু বুঝিয়ে দেবেন যে ফর্মগুলো যত্ন সহকারে ফিল আপ করে কোনোভাবেই যেন হারিয়ে না ফেলে, বা কোনোভাবেই ছেঁড়াছিঁড়ি যাতে না করে, কোনোভাবে যাতে ফর্মগুলো নষ্ট না হয় সেটা যেন নজর রাখে। এবং সঠিক সময়ে 2 কপি যে ফর্ম থাকছে 1 কপি ফর্ম ফিল আপ করে বাড়িতে রাখবেন, সেটা তো বিএলও চেক করে নিয়ে, এখানে যে নিচে একটা সিগনেচার বলে যে অপশান রয়েছে, এখানে আপনারা চেক করে নিয়ে কিন্তু সিগনেচার করবেন যখন জমা নেবেন, এটা ডিস্ট্রিবিউশন ফর্মটা যখন জমা নেবেন সেই সময়, অর্থাৎ ইএফ ফর্মটা। এবং যেটা আপনি ওনাদেরকে দিয়ে দেবেন সেখানেও কিন্তু সই করতে হবে, ওটাও কিন্তু আপনারা একটু দেখে নেবেন ভালো করে, কারণ এটা কিন্তু আপনার দায়িত্ব, নতুবা আপনাদের পরবর্তী ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে আপনারা পারেন। আর ইলেকশনের যে ডিউটি, এখানে কিন্তু একদম স্ট্রিক্টলিভাবে প্রত্যেককে কাজ করতে হচ্ছে। আপনারা ভালোভাবে কাজ করুন, সুস্থ মানসিকতার সহিত কাজ করুন, যেহেতু এটা অনেক দায়িত্বর কাজ, অনেকেরই অনেক রকম কাজ দায়িত্ব রয়েছে, বিভিন্ন যে স্কুলে বিদ্যালয়ে পড়াচ্ছেন সকলের কিন্তু একটা একটা নিজস্ব দায়িত্ব থাকছে। তো অবশ্যই আপনারা এই কাজগুলো যথাযথ সময়ে যথোপযুক্তভাবে কাজে লাগান সময়টাকে, এবং যতটা তাড়াতাড়ি পারবেন ফর্মগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করুন, যাতে করে নাগরিকরা ভালোভাবে ফিল আপ করতে পারে যে সময়টা, সেই সময়টা যেন তারা পায়। ওকে, তো এই ছিল সম্পূর্ণ তথ্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসময়ে যাটুকু সময় পাবো আশা করছি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সের মধ্য দিয়ে। সাথে সাথে বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকছে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর এই চ্যানেলের মধ্য দিয়ে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্লাস করানো হয়, ভাববেন না যে এটা বিএলও ডিউটি বা এই সমস্ত নিউজের জন্য, সমস্ত কিছু আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, ভিডিওটি লাইক বাকির সাথে শেয়ার অবশ্যই করতে কিন্তু কেউ ভুলবেন না। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের কাজগুলো চালিয়ে যান। ওকে।